হ্যালো সিটিএন, তোমাদের সবাইকে দ্য পলিটিগুরু ফ্যামিলিতে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের তৃতীয় অধ্যায় নাগরিকতা নিয়ে আলোচনা করব। আজকের এই অধ্যায়ে আমরা কি কি পড়ব? আজকের এই অধ্যায়ে আমরা পড়ব যে নাগরিকতা কি জিনিস, নাগরিক কাদের বলা হচ্ছে, এই নাগরিক শব্দের উৎপত্তি কোথা থেকে হয়, এছাড়া নাগরিকতা অর্জনের বিভিন্ন উপায়গুলি এবং নাগরিকতা বিলোপ কিভাবে হতে পারে, মানে অবসান কিভাবে হতে পারে। তো চলো শুরু করি। তো দেখো, এই যে নাগরিক, নাগরিক কথাটা এসছে সাধারণত গ্রিস থেকে। আমরা জানি রাষ্ট্রবিজ্ঞানের শুরু গ্রিস থেকে, তাই না? তো এই নাগরিক কথার অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে নগরবাসী, যারা নগরে বসবাস করে তাদেরকেই নাগরিক বলা হয়। ওই যে প্রাচীনে যে সিটি স্টেট ছিল, তাই না, বা নগর রাষ্ট্র ছিল, সেখানে যারা রাজনৈতিক কাজের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে সাধারণত নাগরিক বলা হতো, তাই না? তো সেখান থেকেই অ্যাকচুয়ালি এই নাগরিক কথাটার উৎপত্তি হয়েছে। বোঝা গেল? এবার প্রশ্ন হচ্ছে, এই নাগরিক আমরা কাদেরকে বলবো, তাই না? খুব সিম্পল কোশ্চেন। তো দেখো, প্রাচীনে বলা হতো নাগরিক তাদেরকেই যারা রাজনৈতিক কাজের সঙ্গে কোনো না কোনোভাবে যুক্ত ছিল। কিন্তু আধুনিক অর্থে নাগরিক বলতে বলছে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করছে এমন একজন ব্যক্তি যে কিনা রাষ্ট্রের প্রতি কি আনুগত্য প্রদান করছে, এবং এর পরিবর্তে রাষ্ট্র তাকে বেশ কিছু বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছে, এবং সেই ব্যক্তি সেই রাষ্ট্রের বা সেই সমাজে, যে সমাজে সে বসবাস করছে, সেই সমাজের উন্নতির জন্য নিজের বিচার বুদ্ধি, নিজের জ্ঞান সমস্ত কিছু কাজে লাগাচ্ছে। তাকেই সাধারণত নাগরিক বলা হচ্ছে। ঠিক আছে? খুব সিম্পল কথা, তাই না? দেখো, এই যে নাগরিক, একটা রাষ্ট্রে সবাই তো নাগরিক হতে পারে না, তাই না? ধরো তোমার পরিবারে তুমি রয়েছে, তোমার বাবা রয়েছে, তোমার মা রয়েছে, তোমার দাদু দিদা রয়েছে। ওই পাড়া থেকে বা পাশের গ্রাম থেকে কেউ একজন তোমার বাড়িতে এসে ভাড়া থাকছে কোনো বিশেষ কারণে, যে উম, তোমাদের গ্রামে ভাড়া লাগবে তার, অথবা সে কোথাও ঘর পায়নি, তোমার বাড়িতেই ঘর পেয়েছে। তো সেখানে ভাড়া থাকছে প্রায় 10 মাস, কুড়ি মাস ধরে রয়েছে। এখন সে কি তোমার বাড়ির সদস্য? হ্যাঁ, এক রকমের বলতে গেলে সদস্য, অনেক দিন ধরে রয়েছে, কিন্তু তুমি যেই সুযোগ সুবিধা পাও সে সেই সুযোগ সুবিধা পাবে? পাবে না। কারণ তুমি বাড়ির ছেলে, পরিবারের একজন পার্মানেন্ট মেম্বার। সেই রকম এই যে আমাদের রাষ্ট্র নামক যে পরিবারটা রয়েছে, এই পরিবারের যারা পার্মানেন্ট মেম্বার রয়েছে তাদেরকে আমরা নাগরিক বলি। যেরকম তুমি আমি নাগরিক, কিন্তু অন্য দেশ থেকে যারা এসে থাকছে, বিভিন্ন ব্যবসার কাজে হোক বা পড়াশোনার কাজে হোক, অন্য কাজে হোক এসে থাকছে, তারা তো নাগরিক নয়। তারা তো দেশের প্রতি আনুগত্য নয়, আনুগত্য প্রদান করছে না আমাদের দেশের প্রতি, তাই না? যেরকম তুমি তোমার পরিবারের ক্ষেত্রে, পরিবারের কিছু হয়ে গেলে তোমার মনে শান্তি থাকে না, তুমি পরিবারের জন্য সব করতে পারো, সেই রকম একটা নাগরিক তার পরিবার, তার রাষ্ট্রের জন্য সব করতে পারে। বোঝাতে পারছি? কিন্তু ওই যে বাইরে থেকে যে এসেছিল তোমার বাড়ি ভাড়া থাকতে, সে কিন্তু তোমার পরিবারের জন্য কিছু করবে না। সেরকমই বাইরে থেকে যারা আমাদের দেশে এসে থাকছে তারা কিন্তু আমাদের দেশের জন্য কিছু করবে না, তাই না? তো এদেরকে কি বলা হবে? বলছে এই যে একটা রাষ্ট্রে বসবাসকারী যত জনগণ রয়েছে বা যারা এখানে বসবাস করছে, তাদেরকে সাধারণত দুটি ভাগে ভাগ করা হচ্ছে। একটা কি জনগণ, ঠিক বললাম না? একটা হচ্ছে নাগরিক, আর একটা বিদেশি। ঠিক আছে? এবার এই যে নাগরিক রয়েছে, নাগরিককে দুটো ভাগে ভাগ করা হচ্ছে। কি কি? একটা সম্পূর্ণ বা পূর্ণ নাগরিক, আর একটা হচ্ছে অসম্পূর্ণ নাগরিক। পূর্ণ নাগরিক কাদেরকে বলা হচ্ছে? যারা সমস্ত সুযোগ সুবিধা ভোগ করছে, যেরকম রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, মানে সমস্ত রকম। আর অসম্পূর্ণ কাদের বলা হচ্ছে? যাদের রাজনৈতিক অধিকারটা নেই, রাজনৈতিক অধিকার বাদে সমস্ত অধিকার ভোগ করছে। এই যে বিশেষ করে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যারা 18 বছরের নিচে রয়েছে, ভোট দেওয়ার অধিকার যাদের এখন নেই, যারা এখন ভোট দিতে পারছে না। খুব সিম্পল। এবার আসি বিদেশি। এই বিদেশিদেরকেও দুটো ভাগে ভাগ করা হচ্ছে। ঠিক আছে? এই যে বিদেশি রয়েছে, এই বিদেশিদের একটাকে বলা হচ্ছে বন্ধু ভাবাপন্ন বিদেশি বা ফ্রেন্ডলি এলিয়েন, আর একটা হচ্ছে কি শত্রু ভাবাপন্ন বিদেশি বা এনিমি এলিয়েন।
এই এলিয়েন বলতে আবার সেই মহাজাগতিক কেউ নয় যে অন্য দেশ থেকে, জাদু, সেই ক্রিস সিনেমা না কি একটা সিনেমায় কই মিল গায় এরকম একটা নাম ছিল না সিনেমার, ওই সিনেমার জাদুর মতো নয়। এটা এলিয়েন বলতে বিদেশি, অন্য রাষ্ট্র থেকে এখানে এসে রয়েছে, ঠিক আছে। এখন বন্ধু ভাবাপন্ন বিদেশি কাদেরকে বলা হচ্ছে? যাদের সঙ্গে, যে সমস্ত রাষ্ট্রের সঙ্গে আমাদের ভালো সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, সেই দেশ থেকে কেউ এসে আমাদের দেশে থাকছে, তাদেরকে বলা হচ্ছে বন্ধু ভাবাপন্ন বিদেশি বা ফ্রেন্ডলি এলিয়েন। আর যাদের সঙ্গে আমরা বর্তমানে যুদ্ধে জড়িত রয়েছি, মানে কোনো রাষ্ট্রের সঙ্গে যদি আমরা যুদ্ধ করি বর্তমান সময়ে, সেই দেশ থেকে যদি কেউ এসে থাকে তাদেরকে এনিমি এলিয়েন বলা হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, দাদা তাহলে মানে দুজনেই তো অন্য দেশ থেকে এসে এখানে থাকছে, তাহলে এদের মধ্যে আবার দুটো পার্থক্য করার কি দরকার? দেখো, বন্ধু আমার বা তোমার বন্ধু যতটা তোমার কাছ থেকে সুযোগ সুবিধা পাবে, তুমি তোমার শত্রুকে ততটা সুযোগ সুবিধা দেবে, প্রায়োরিটি দেবে? দেবে না। তো সেই ক্ষেত্রে তা, এবং সেই জন্যই এরকম ভাগ করা হয়েছে, ঠিক আছে। এবার আমরা আসি এই যে নাগরিকতা ব্যাপারটা। নাগরিকতা কিভাবে অর্জন করা যেতে পারে? যে দেখো, আমরা আজকে যা আলোচনা করছি একটা বেসিক ধারণা, যেটা বিভিন্ন দেশের ক্ষেত্রে কি অ্যাপ্লিকেবল, এবং পরবর্তীতে আমরা ভারত নিয়ে, শুধুমাত্র ভারতে এই নাগরিকতা নিয়ে কি বলছে সেটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। তো সেকেন্ড পার্ট মানে কালকেই আসছে, নো টেনশন। তো দেখো, এই নাগরিকতা সাধারণত দুটো ভাগে, একটা কৃত্রিম উপায় আর একটা হচ্ছে স্বাভাবিক উপায়। দেখো, একটা বলছে জন্মসূত্রে বা স্বাভাবিক উপায়, আর একটা হচ্ছে কৃত্রিম বা অনুমোদন সাপেক্ষে। এবার এই দুটো সম্পর্কে আমরা বলবো, আমরা একটা একটা করে ধরি। যে এই যে জন্মসূত্রে বা স্বাভাবিক, এটা দুখানা নীতি মেনে চলে। একটা হচ্ছে জন্মস্থান নীতি বা জাস সলি, আর একটা হচ্ছে জাস স্যাঙ্গুইনাস বা রক্তের সম্পর্ক নীতি, ঠিক আছে। এই দুখানা নীতি, যেটা একটা স্বাভাবিক পুরো। এখন কথা হচ্ছে, দাদা জন্মস্থান নীতি কি? একটা উদাহরণ দিয়ে যদি বোঝাই তাহলে তোমাদের ক্লিয়ার হবে। ধরো কোনো একজন ভারতীয় দম্পতি, সে ঘুরতে গেছে আমেরিকায়, এবং আমেরিকায় ঘুরতে গিয়ে সেখানে তাদের কোনো এক সন্তান কি জন্মগ্রহণ করেছে, এবং এই যে জন্মস্থান নীতি অনুযায়ী সন্তান যেই জায়গায় জন্মগ্রহণ করবে সেই জায়গার নাগরিকত্ব পাবে। সে যেহেতু আমেরিকায় জন্মগ্রহণ করলো, তাহলে জন্মস্থান নীতি অনুযায়ী সে আমেরিকার নাগরিকত্ব পাবে। আবার রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী শিশু যেই দেশেই জন্মগ্রহণ করুক না কেন, সে নাগরিকত্ব পাবে তার বাবা মার নাগরিকত্ব, অর্থাৎ তার বাবা মা যে দেশের নাগরিক সেই দেশের নাগরিকত্ব পাবে। এখন কথা হচ্ছে, দাদা এই নিয়ে তো সেই প্রবলেম সৃষ্টি হবে যে ধরো ওই যে ভারতীয় কাপেলটার ব্যাপার যেটা বললাম, ভারতীয় দম্পতির যে ব্যাপারটা বললাম, যে আমেরিকায় জন্মগ্রহণ করেছে, তা আমেরিকার লোক বলতেই পারে তো জন্মস্থান নীতি অনুযায়ী আমাদের এখানে থেকে যেতে হবে তাকে। আবার ভারত ভারত তো বলতেই পারে যে সে আমার এখানকার নাগরিকত্ব পাবে, কারণ রক্তের সম্পর্ক নীতি। দেখো, বেশিরভাগ রাষ্ট্রই এই দুখানা নীতিই মেনে চলে, ফলে এই যে দ্বৈত নাগরিকতার ব্যাপারটা আসে, যে কোন দেশের হবে সন্তান, তো এই নিয়ে একটু সমস্যা দেখা দেয়। তো এর সমাধান কি? এর সমাধান হচ্ছে, হয় দুটো দেশ নিজেদের মধ্যে চুক্তি করে বলবে নাও তুমি এটা নিয়ে নাও, পরে যদি কখনো কোনো সন্তান এখানে জন্মগ্রহণ করে আমি নিয়ে নেবো, ঠিক আছে। বা ভারত বলতে পারে ঠিক আছে তোমার ওটা দিয়ে দিলাম, ওই নাগরিকটা তুমি নিয়ে নাও, পরে আমার এখান থেকে কেউ যদি জন্মগ্রহণ করে সেটা কিন্তু আমি নেবো। এইভাবে একটা চুক্তিপত্র করে নিতে পারে। অথবা সেই শিশুটা প্রাপ্তবয়স্ক হওয়া, অর্থাৎ 18 বছর হওয়া পর্যন্ত ওয়েট করা, এবং তার 18 বছর হলে সে যেই দেশের নাগরিকতা চাইবে সেই দেশের নাগরিক হতে দেওয়া, তাই না? খুব সিম্পল। এই ক্ষেত্রে তাহলে সমাধানটা হচ্ছে, এই যে দ্বৈত নাগরিকতা দুখানা দেশ টানাটানি করছিল, সেক্ষেত্রে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে বা এই প্রবলেমটা সলভ হচ্ছে, তাই না? এখন কোশ্চেন হচ্ছে, দাদা এই দুটোর মধ্যে কোনটা ভালো? এই জন্মস্থান নীতি বলছো, আবার হচ্ছে রক্তের সম্পর্ক নীতি বলছো, এই দুখানা নীতির মধ্যে কোন নীতিটা খুবই ভালো? দেখো, এমন নয় যে দুটো নীতিই ভালো বা দুটো নীতিই খারাপ, দুখানা নীতি কিছু না কিছু ভুল রয়েছে। যেরকম জন্মস্থান নীতি নিয়ে যদি আমরা বলি, এই যে ভারতীয় কাপল, তার তিনখানা সন্তান তিনটি আলাদা আলাদা রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে,
তাহলে আলাদা আলাদা রাষ্ট্রের নাগরিকত্ব পাবে। ফলে এই ভারতীয় কাপড়টার কি হবে বুড়ো বয়সে? সে কোন সন্তানের কাছে গিয়ে থাকবে? বা বুড়ো বয়সে ছোটাছুটি করবে নাকি এক একটা দেশ, যে না আজকে বড় ছেলের কাছে থাকি, কালকে মেয়ের কাছে থাকি, পরের দিন আবার ছোট ছেলের কাছে যাই, এরকম নাকি? একদম নয়। তো সেই ক্ষেত্রে রক্তের সম্পর্ক নিটা বেশি বাস্তব মনে হচ্ছে। আবার রক্তের সম্পর্ক নীতির ক্ষেত্রেও কিছু ভুল রয়েছে। যেরকম অনেক সময় এমন হয় যে শিশুর বাবা মার নাগরিকত্বটা ঠিক জানা যায় না, যে কোন দেশের নাগরিক তারা। তো এই ক্ষেত্রে একটু প্রবলেম সৃষ্টি হয়। ফলে কি হচ্ছে, বেশিরভাগ রাষ্ট্রই এই দুখানা নীতিই মেনে চলে। যেরকম আমাদের ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, বাংলাদেশ সবাই এই দুখানা নীতিই মেনে চলে। যে দুটো নীতির মধ্যে যদি এরকম হয়, অন্য রাষ্ট্রে জন্মগ্রহণ করছে, তাকে 18 বছর বয়স পর্যন্ত থাকতে দেবো, তারপরে অথবা দুখানা রাষ্ট্রের মধ্যে আমরা চুক্তি করে নেবো, আলাদাভাবে ডিল করে নেবো, নিয়ে এই প্রবলেম সলভ করব। ঠিক আছে, এবার আমরা এই জন্মসূত্রের একটা আশা করি একটু বোঝা গেছে। এবার আসি আমরা অনুমোদন বা কৃত্রিম যে উপায়টা, সেই ক্ষেত্রে দেখো, এই অনুমোদন মানে হচ্ছে রাষ্ট্রের কাছে আবেদন করা। রাষ্ট্র বললো ঠিক আছে, নাও তোমার নাগরিকত্ব দিয়ে দিলাম, নো প্রবলেম, তুমি আমার দেশে থাকো, তুমি আমার দেশে সমস্ত সুযোগ সুবিধা ভোগ করো। ঠিক আছে, দুখানা উপায়ে এই অনুমোদন সূত্রে পাওয়া যেতে পারে বা দুরকম হয়ে থাকে। যেরকম এই অনুমোদনের ক্ষেত্রে এক হচ্ছে একটা সিঙ্গেল ব্যক্তি, ব্যষ্টিগত বা ব্যক্তিগত অনুমোদনের দ্বারা নাগরিকত্ব অর্জন, আর একটা হচ্ছে সমষ্টিগত। সমষ্টিগতটা একটু বুঝে নিই। সমষ্টিগত বলতে ধরো কোনো এলাকাকে কোনো রাষ্ট্র কি করেছে, নিজের মধ্যে অন্তর্ভুক্ত করেছে, তবে সেই এলাকার যত জনগণ রয়েছে নির্দিষ্ট বিজ্ঞপ্তি জারি করে তারা সেই এলাকার সমস্ত জনগণকে বা কিছু বেছে বেছে জনগণগুলোকে যখন একসঙ্গে নাগরিকতা প্রদান করছে, সেটাকে বলা হচ্ছে কি সমষ্টিগত নাগরিকতা। উদাহরণ হিসেবে যদি বলি, এই যে গোয়া রয়েছে, তারপরে কি রয়েছে, পন্ডিচেরি, তাই না, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যে এই যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো ছিল, এগুলোকে যখন ভারতবর্ষ অ্যাকোয়ার করে বা নিজের মধ্যে অন্তর্ভুক্ত করে, তখন একসঙ্গে যে ওই এলাকার যত জনগণ ছিল তাদেরকে নাগরিকত্ব প্রদান করে, সেটাকে আমরা কি বলছি, সমষ্টিগত অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন। তারা একসঙ্গে সবাই নাগরিকতা অর্জন করেছে। আর এইবার আসি ব্যষ্টিগত বা ব্যক্তিগত যে ব্যাপারটা। দেখো, ব্যষ্টিগত বা ব্যক্তিগত যে ব্যাপারটা রয়েছে সেটা হচ্ছে কোনো একজন ব্যক্তি কোনো রাষ্ট্রের, যে কোনো রাষ্ট্রের সে যদি নিতে চায়, সেই রাষ্ট্রের কি করতে হবে, ধরো কিছু শর্ত রয়েছে যে এই এই শর্ত যদি পূরণ করো তোমাকে আমি নাগরিকতা প্রদান করব। ভারতের ক্ষেত্রে আলাদা হতে পারে, আমেরিকার ক্ষেত্রে আলাদা হতে পারে, এক এক দেশের এক এক রকম চাহিদা। ঠিক আছে, তো কেউ যদি এসে সে আবেদন করে এবং তার পূর্বের রাষ্ট্রের, সে আগে যে রাষ্ট্রে থাকতো সেই রাষ্ট্রের নাগরিকতা ত্যাগ করে এসে আমার রাষ্ট্রে এসে কি করছে, অ্যাপ্লাই করছে, বলছে স্যার আমাদের নাগরিকতা দিন, আপনাদের দেশ আমার খুব ভালো লেগেছে, তো বেশ কিছু নিয়ম কানুন মেনে সে নাগরিকত্ব পেতে পারে। এই যে ব্যাপারটা, একটা সিঙ্গেল ব্যক্তি এবং এই দেশের প্রতি আনুগত্য প্রদান করার যে প্রতিশ্রুতি দিচ্ছে, স্থায়ীভাবে বসবাস করার প্রতিশ্রুতি দিচ্ছে, দিয়ে যে নাগরিকতা পাচ্ছে, তাকেই কি বলছে, ব্যষ্টিগত বা ব্যক্তিগত অনুমোদনের মাধ্যমে নাগরিকতা অর্জন। বোঝা গেল? একটা জিনিস বলে রাখা ভালো, এই যে অনুমোদনের মাধ্যমে যারা নাগরিকত্ব পাচ্ছে, এদের আবার দুটো, সম্পূর্ণ অসম্পূর্ণ বা আংশিক নাগরিক বলছি আমরা। সম্পূর্ণ নাগরিক আর একটা আংশিক নাগরিক বলছি। দেখো, এই অনুমোদনের ক্ষেত্রে সম্পূর্ণ এবং আংশিক কিন্তু সব রাষ্ট্রের জন্য অ্যাপ্লিকেবল না। যেরকম মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে এই অনুমোদনের মাধ্যমে যারা নাগরিকত্ব পায় বা নাগরিকতা পায়, তাদের জন্য অ্যাপ্লিকেবল। কেন? কারণ যারা অনুমোদনের মাধ্যমে পাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে তারা আংশিক নাগরিক হিসেবে কাজ করে বা আংশিক নাগরিক হিসেবে থাকে। তারা বিভিন্ন রাজনৈতিক কাজে যোগদান করতে পারে না। যেরকম তারা রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য বসতে পারে না, শুধুমাত্র রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী বসতে পারে। যারা রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী রয়েছে তারা শুধুমাত্র ওই পদে বসতে পারে, তারাই শুধু সম্পূর্ণ নাগরিক হিসেবে ওখানে কাজ করে। কিন্তু সেম জিনিস ভারত বাংলাদেশের ক্ষেত্রে আবার আলাদা, ব্রিটেনের ক্ষেত্রেও
যে এখানে তুমি অনুমোদনের মাধ্যমে আসো আর স্বাভাবিকভাবেই আসো, তুমি সম্পূর্ণ নাগরিক। তুমি অনুমোদনের মাধ্যমে নাগরিকত্ব পেয়েছো, তাও তুমি ভোটে দাঁড়াতে পারবা, তুমি রাষ্ট্রপতি পদেও নিযুক্ত হতে পারবা, নো প্রবলেম। বোঝা গেল? খুব সিম্পল। দেখো, এবার আসি নাগরিকতার বিলোপ বা অবসান কিভাবে হতে পারে। যে কোনো অনেকভাবে নাগরিকতার বিলোপ হতে পারে, তাই না? দেখো, যেরকম বলতে পারি নাগরিকতার বিলোপ হতে পারে তুমি যদি দেশদ্রোহী কাজ করো, রাষ্ট্রের প্রতি আনুগত্য না থাকো, তাই না? এছাড়া ধরো কোনো সেনা, কোনো একজন যুদ্ধের সেনা, সে শত্রু দলের কি করলো, যোগদান করলো জীবনের ভয়, তো সেই ক্ষেত্রে সে কি নাগরিকত্ব হারাতে পারে। অথবা ধরো একটা দেশের নাগরিক, সে অন্য কোনো দেশের নাগরিককে বিয়ে করে সেই দেশের নাগরিকত্ব গ্রহণ করলো, তখন সে তার নাগরিকত্ব হারাতে পারে। ঠিক আছে? যেরকম ধরো বাংলাদেশের কেউ, সরি, ভারতের যেরকম সানিয়া মির্জা যখন পাকিস্তানে বিয়ে করলো, করে চলে গেল, সানিয়া মির্জা ভারতবর্ষের কি নাগরিকত্ব হারালো, তাই না? সে যেহেতু ওখানকার নাগরিকত্ব গ্রহণ করেছে। সেরকম ভারতের কোনো পুরুষ যদি জাপানের কোনো মেয়েকে বিয়ে করে, তবে সে ওখানকার নাগরিকত্ব পাবে, তাই না, জাপানের। তো সেই অনুসারে সেই পুরুষটা ভারতের নাগরিকত্ব হারালো। এই যে ব্যাপারটা, সাধারণত একটা মহিলা তার স্বামীর নাগরিকত্ব পায়, শুধুমাত্র জাপানই রয়েছে যেখানে স্ত্রীর বা ওয়াইফের নাগরিকত্ব স্বামী পেতে পারে। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ রাষ্ট্রে কি হয়, যে ওয়াইফ স্বামীর ওয়াইফ হাজবেন্ডের কি নাগরিকত্ব পায়। ঠিক আছে? এছাড়া আর কি কি হতে পারে, ধরো কোনো রাষ্ট্রের সঙ্গে আমি যুদ্ধে রয়েছি, মানে আমাদের রাষ্ট্র যুদ্ধ রয়েছে, এখন এই রাষ্ট্রের কোনো একজন সেই যুদ্ধ যার সঙ্গে রয়েছিস, মানে আমাদের শত্রু রাষ্ট্র, তার সঙ্গে ব্যবসা বাণিজ্যে বা তার সঙ্গে সহযোগিতার কাজে নিযুক্ত রয়েছে, তাহলে কি করতে পারে, যেতে পারে কি নাগরিকতা। এছাড়া আর কি হতে পারে, এছাড়া দেখা গেল কেউ স্বেচ্ছায় এই দেশের নাগরিকত্ব অর্জন ত্যাগ করে অন্য রাষ্ট্রে চলে গেল, অন্য রাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করলো, তাহলে নাগরিকত্ব হারাতে হবে। এছাড়া তুমি নিজ রাষ্ট্রে, যেরকম ভারতের ক্ষেত্রে 7 বছর যদি পুরো একটানা অনুপস্থিত থাকো, তাহলে তুমি নাগরিকত্ব হারাতে পারো। এছাড়া একাধিক উপায় রয়েছে, বিভিন্ন কারণ রয়েছে, তো সেগুলো নিয়ে আমরা পরবর্তীতেও আলোচনা করব, পরবর্তীতে ভারতের নিয়ে করব। এক এক রাষ্ট্রে এক এক রকম নিয়ম, এমন নয় যেটা ভারতের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল সেটা আমেরিকার জন্য অ্যাপ্লিকেবল হবে। বিভিন্ন রাষ্ট্র তাদের এই নাগরিকতা আইনে বিভিন্ন ব্যাপার, বিভিন্ন নিয়ম তৈরি করেছে, বিভিন্ন আইন তৈরি করেছে। ঠিক আছে? তো আমরা নেক্সট দিন ভারতের নিয়ে পড়বো, আর আশা করি নাগরিকতা কি, নাগরিকতা অর্জনের পদ্ধতি, বিলোপ কিভাবে হতে পারে, এই সম্পর্কে একটু হলেও বোঝা গেছে। কোনো কোশ্চেন থাকলে তোমরা নিশ্চয়ই করো, ভালো লাগবে কোশ্চেন যদি তোমরা জিজ্ঞাসা করো, বেশ ভালো লাগে। ঠিক আছে? এছাড়া বন্ধুদের কাছে শেয়ার করে দাও। ঠিক আছে? বুঝতে না পারলে নিশ্চয়ই কোশ্চেন করবে, কমেন্ট করো, আমি অ্যান্সার দেব। ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।